সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি। সংবাদ বিশ্লেষক, সাবেক সংসদ সদস্য, 9 বছর আগে এই অনুষ্ঠানে নিয়মিত অতিথি ছিলেন গোলাম মোল্লা রনি। স্বাগত জানাচ্ছি গোলাম মোল্লা রনিকে। এরপরে আছেন ব্যারিস্টার ওমর ফারুক, সুপ্রিম কোর্টের আইনজীবী। আরেকটা বিশেষ পরিচয় আছে, মাফ করবেন, 6 জন সমন্বয়কের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াই করেছেন। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি একটু ডান দিক দিয়ে শুরু করি, আপনার কাছে আসছি। তো গোলাম মোল্লা রনি, অনেকদিন পর আপনার সঙ্গে আমার দেখা হলো এই অনুষ্ঠানে। আপনি জানেন যে 9টা বছর বন্ধ ছিল, আপনি নিয়মিত অতিথি ছিলেন এখানে। জি, যাই হোক, আপনার কাছে শুনবো। আপনি জানেন যে এই মুহূর্তে আলোচনায় জাতীয় ঐক্য, ন্যাশনাল ইউনিটি। আর আজকের থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা শুরু করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই মুহূর্তে জাতীয় ঐক্যটা কেন এক, আর 5ই আগস্টের পরে নয় কেন? প্রথমত 5ই আগস্টের পরে ইমিডিয়েটলি যদি জাতীয় একটা ঐক্য হতো, এটা সর্বাঙ্গীন সফল হতো, সুন্দর হতো এবং একটি নতুন ইতিহাস রচিত হতো, এতে কোনো সন্দেহ নেই। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে আহ্বানটা জানিয়েছেন, এটা সফল না হওয়ার সম্ভাবনা শতভাগ। কেন মনে হয় আপনার? এটা মনে হওয়ার কারণ নাই, এটাই বাস্তব। এর কারণ হলো উনি এবং ওনার যারা সহকর্মী এসেছেন, তাদের সম্পর্কে আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে কল্পনা ছিল, এবং তাদেরকে আমরা মনের মাধুরী মিশিয়ে আকাশের নক্ষত্র রূপে যেভাবে আমরা তাদেরকে কি বলবো ভালোবেসেছি, শ্রদ্ধা জানিয়েছি। একজন ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দুনিয়া চমকিত করে আছেন। এত বড় বীর বাঙালি, তারপরে এত বড় সম্মানিত মানুষ, হাজার বছরে বাংলাদেশে হয়তো এতটা আন্তর্জাতিকতা নিয়ে আসেনি। আমরা এরকম অর্থনীতিতে হয়তো দেখা গেল যে আরও অনেক বড় লোক থাকতে পারে, রাজনীতিতে অনেক বড় থাকতে পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একাই সব কিছু। তো সেই মানুষটিকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল যে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় বসবেন, আমরা স্বপ্ন দেখ, এটা যে বাস্তব হবে কখনো আমরা কল্পনা করতে পারি, কিন্তু আমরা স্বপ্ন দেখতাম যে উনি যদি রাষ্ট্র ক্ষমতা পান, তাহলে এই দেশে একদিকে মধুর নহর বসবে, আরেকদিকে দুধের নহর বয়ে যাবে, আমরা সবাই বিশ্ব বাঙালি হব, আমাদের পাসপোর্টের যে ভ্যালু এটা আমেরিকার কাছাকাছি চলে যাবে, এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের মানুষ। এইরকম একটা আমাদের একটা নস্টালজি আমাদেরকে কাজ করতো 5 তারিখের আগ পর্যন্ত। এখন উনি কিভাবে ক্ষমতায় এলেন, কিভাবে পেলেন, এটা আমরা কেউ জানি না, উই ডোন্ট নো। উনিও বলেননি, এবং উনি যেই কথাগুলো বলেছেন, ওনার সেই কথাগুলো ঠিক একটার সঙ্গে আর একটা মেলে না। উনি যেমন প্রথমে বললেন যে আমি 3 দিন পরে আসলাম, ওরা আমাকে প্রস্তাব দিয়েছে, তারপরে আমি গ্রহণ করেছি। আবার পরবর্তীতে ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে ম্যাটিকুলাসলি এই যে মাস্টার মাইন্ড, এবং প্রত্যেকটা জিনিসই হয়েছে মানে অঙ্ক যেভাবে 1, 2, 3 সূত্র অনুযায়ী, পাটিগণিত বীজগণিতের সূত্র অনুযায়ী একটা অঙ্ক যেমন তার রেজাল্টের জায়গাতে পৌঁছে যায়, তেমনি ম্যাটিকুলাসলি এই ম্যাথমেটিক্সের আইন মেনে এই আন্দোলনটা আমরা চালিয়ে এনেছি, এবং হি ইজ দ্য মাস্টার মাইন্ড। ইট মিনস যে এই যে টোটাল আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে ওনার এবং অন্যান্য যারা আছে দীর্ঘদিন ধরেই তাদের একটা পরিকল্পনা ছিল, সুসম্পর্ক ছিল। ইফ উই বিলিভ, এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি, ম্যাটিকুলাস। আর উনি প্রথমে যেভাবে এসেছেন তাতে মনে হয় যে না, জাস্ট ওই আগেকার দিনের মানে রাজা মরে গেছেন, তো এখন রানীর সঙ্গে তো প্রথমে বিয়ে দিতে হবে, সিংহাসনে কাউকে বসাতে হবে, এই জন্য হাতি ছেড়ে দেওয়া হতো। হাতি সেই ধরে ধরে একজন লোকের মাথায় গলায় মালা পরিয়ে দিত, এবং সেই লোকে সে সিংহাসনে বসতো। আমরা যে গল্প শুনেছি, তো ওনাকে দেখে আমাকে মনে হলো যে ওনার কথাবার্তা শুনে ওভাবে উনি স্বপ্নের রাজকুমার এসে সেখানে বসেছেন। তো যখনই সেখানে বসেছেন, বসার পরে 48 আওয়ার্স, 48 ঘন্টা পর্যন্ত আমরা তাকে নিয়ে শুধু ওই যে আমাদের অতীতের স্বপ্ন, সফল গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা, সফল গ্রামীণ ফোনের উদ্যোক্তা, বিশ্ব মানব, ওনাকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এটা করেন, আমেরিকার প্রেসিডেন্ট এটা করেন, উনি বাংলাদেশকে এটা করে ফেলবেন। কিন্তু 48 ঘন্টা পর আমাদের সে স্বপ্ন ভাঙতে থাকে, তারপরে বিশ্বাস ভাঙতে থাকে। কিন্তু 3.5 মাসে আপনি এইরকম মূল্যায়ন করা কি ঠিক হবে?
3.5 মিনিটে মূল্যায়ন করা যায়। আমরা যে মানে আমরা বাঙালি অনেক ভদ্র যে আমরা এখনো পর্যন্ত 3.5 মাস পর্যন্ত অপেক্ষা করছি না বোঝার কারণে। একটা জিনিস বোঝার চেষ্টা করেন মতি ভাই, যে বোয়াল মাছ হিসেবে জন্ম নেয় ওর জন্ম হয় বোয়াল হিসাবে। কোনোদিন আপনার কোনো টাটকেনি মাছ কিংবা পাবদা মাছ একেবারে খুব খেয়ে খুয়ে হঠাৎ করে 6 মাস পরে বোয়াল মাছ হয় না। এই মাছের জন্ম হয় ওইভাবেই। যে মানুষ সফল হয় সে প্রথম পদক্ষেপেই জুলিয়াস সিজারের মতো ওই রোমে দাঁড়ায়, 1 মিনিটের মধ্যে সে সফল হয়ে যায়। যে মানুষ সফল হয় সে ইন্দিরা গান্ধীর মতো সফল হয়। যে মানুষ সফল হয় সে শুধু ডায়াসে দাঁড়ায় আর একজন জন এফ কেনেডি হয়ে যায়। যে মানুষ যুদ্ধের মাঠে সফল হয় ও চে গুয়েভারা হয়ে যায়। তো এখানে 3.5 মাস তো দূরের কথা, ওনার যদি 350 বছরে দেওয়া হয়, আল্লাহ যদি এখন ওনার ভিতরে যে মেশিনপত্র দিয়েছেন, অর্থাৎ ওনার ভিতরে যে হার্ডওয়্যার আছে, মেশিনপত্র আছে, আর ওনার ভিতরে যে সফটওয়্যার আছে, ওনার যে চিন্তা, মন, মস্তিষ্ক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো এইগুলো নিয়ে যদি ওনাকে আরও 350 বছরও আল্লাহ হায়াত দেন, এখন যে পরিস্থিতি আছে এটা ম্যাটিকুলাসলি 350 বছর ধরে ধরে আরও নিচের দিকে যাবে। এই হলো আমার বক্তব্য। কাজেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে সে কি করতে পারবে বা না পারবে, ইট ইজ অলরেডি 15 দিনের মধ্যেই আমাদের দেশের অনেক মানুষ বুঝে গেছেন। অনেকে ভয়ে বলেননি, আমি তো 7 দিন পরে বলা শুরু করে দিচ্ছি। অনেকে ভয়ে বলেননি এবং অনেকে এখনও পর্যন্ত ভয়ে বলছেন না, হয়তো মব জাস্টিসের ভয়ে বা অন্য কোনো কারণে লজ্জা শরম বা যে কোনো কারণে হোক, আমরা শেখ হাসিনার দ্বারা এত বেশি সাফারার হয়েছি, অনেক বেশি সাফারার হয়েছি। ফলে সেই জায়গাতে উনি আশীর্বাদ হিসেবে আসছেন, আচ্ছা ঠিক আছে, অন্য যা কিছু হচ্ছে আমি তো ভালো আছি অ্যাজ এ হোল, এই কথা মনে করে কিন্তু বেশিরভাগ যারা মধ্যবিত্ত সচেতন শ্রেণী, যাদের মোটামুটি সচ্ছল আছে, তারা কথা বলছেন না। কিন্তু দেশের যে যাকে বলা হয়, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছিলাম যে জাতীয় ঐক্যটা, আচ্ছা আমি ওখানে থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই কারণে কি হচ্ছে, তাকে নিয়ে যে বিশ্বাস এবং তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য যে স্পিরিট দরকার ওটা এখন আর নেই। ফলে উনি যদি আগস্ট মাসের 15 তারিখে, 16 তারিখে, 20 তারিখে একটা জাতীয় ঐক্যের ডাক দিতেন এবং ডেকে উনি যদি খালি বলতেন দিস ইজ মাই ডিসিশন, এই ব্যাপারে আপনারা, আমাদের কোনো আলোচনার দরকার নাই, আপনাদের ঐক্যমত্য চাই, যেটা বঙ্গবন্ধুর ছিল যে যোগ্যতাটা। কিন্তু এটা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তিনি বা তার সহকর্মীদেরকে বিশ্বাস করবে, তাদেরকে আস্থায় নেবে এবং তাদের প্রতি নির্ভর করবে, এইরকম কোনো রাজনৈতিক দল, একমাত্র জামাত ছাড়া এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই। আর জামাতের সাথে অন্যান্য রাজনৈতিক দলের ইতিমধ্যে যে দূরত্বগুলো তৈরি হয়ে গেছে, ফলে জামাত যদি ইউনূস সাহেবের পক্ষে কোনো কথা বলেন তাহলে অন্যান্য দলগুলো অটোমেটিক্যালি তার বিরোধিতা করবে। আমি আসছি আপনার কাছে। বেস্ট ওমর ফারুক, আমি যে প্রশ্নটা করেছিলাম গোলাম আল্লাহ রনি অনেকখানি বলেছেন, তো আপনার মূল্যায়ন কি? আপনি কি মনে করেন যে জাতীয় ঐক্যের এখন যে চেষ্টা হচ্ছে এটা সফল হবে? আমি শুরুতেই আমাদের সমসাময়িক আমার একজন লয়ার নৃশংসভাবে হত্যা হয়েছে, অ্যাডভোকেট আলিফ, তার রুহের মাগফিরাতের মাধ্যমে শুরু করছে। জাতীয় ঐক্য যে ডাক দিয়েছেন এটিতে সফল হতে হবে, কারণ ব্যর্থ হলে তো আমরা সবাই ব্যর্থ হব। আর ক্রাইসিসটা অপরচুনিটি ক্রিয়েট করে। 1971-এ বিশাল ক্রাইসিস হওয়ার কারণেই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং স্বাধীন হয়েছি। 1990 সালেও একই, আমি তখন ছাত্র আন্দোলনে ছিলাম, ক্রাইসিসটা এত চরমে গিয়েছে যে ওই ক্রাইসিস মোকাবেলা করার জন্য রাজনৈতিক দলগুলো ঐক্য করতে বাধ্য হয়েছে। আমি এক্ষেত্রে ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি, আন্ডার কম্পালশন, অর্থাৎ তার কোনো অপশন থাকবে না। এখন এই ঐক্যে যে আসবে না সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। ঐক্যটা কেন? ঐক্যটা আমার পাশের দেশের একটা অ্যাগ্রেশন, পাশের দেশ আমার স্বাধীনতার এবং সার্বভৌমত্বের জন্য থ্রেট। পাশের দেশে এমন সংবাদ প্রচার করে বিশ্ব মিডিয়ায় আমাদেরকে এত ডিফেম করতেছে, আন্ডারমাইন করতেছে, সেই ক্ষেত্রে ঐক্যের সফলতা খুবই দরকার। এবং ঐক্যের সফলতা যদি না আসে তাহলে সাফার করবে পুরা জাতি। আমরা গোলাম আল্লাহ রনি যেটা বলছেন, আমি যদি ওনাকে ঠিক মতো বুঝতে পারি, আমি জানি আমাকে কারেক্ট করে দেন, উনি যেটা বলেছেন যে টাইমিং, সময় 5 থেকে 8 তারিখ 15 তারিখ পর্যন্ত উনি সময় দিতে রাজি ছিলেন আগস্ট মাসের। ওই সময় হইলে পরে যেটা হতো, আজকের পরিস্থিতিটা বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে। এটা ওনার সাথে আমি একমত এই অর্থে, সেই সময়ে
আনকন্ডিশনালি সবাই যেভাবে যেত, কোনো চিন্তাভাবনা বাদ দিয়ে, এখন 3 মাস পরে হয়তো রাজনৈতিক দল তাদের কিছু হিসাব নিকাশ করবে যে ঐক্যে তাদের লাভ কি লোকসান কি। এটাই উনি বলতে চাইছেন। বাট আমি অ্যাট দ্য সেম টাইম বলতেছি, যেটি আমি শুরু করেছি ক্রাইসিস, এই ক্রাইসিস কিন্তু ইন্ডিভিজুয়াল কারো না, এই ক্রাইসিস ইন্ডিভিজুয়াল কোনো পলিটিক্যাল পার্টির না, এই ক্রাইসিস তত্ত্বাবধায়কে যারা বসে আছে আমরা অনেক সমালোচনা করতেছি, তাদের অনেক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছি। আমরা বারবার বলছি যে যারা ফেল করতেছে এই তত্ত্বাবধায়কে তাদেরকে তাড়াতাড়ি কুইট করো। আমরা বারবার বলতেছি জুলাই আগস্টের স্পিরিটে নাই যে যাকে তত্ত্বাবধায়ক করা হয়েছে তার প্রোফাইল চেক করা হোক, গুগল চেক করা হোক, হোয়াটসঅ্যাপ চেক করা হোক, তার ইউটিউব চেক করা হোক, চেক করে তারে ওখানে তার আমলনামা যাচাই করে তাকে কুইট করা হোক, অথবা যোগ বিয়োগ যা করার এখনই করতে হবে। আমি বলতেছি এই কারণে যে আমরা চরম ক্রাইসিসে আছি। আমাদের হাই কমিশন অফিস আক্রান্ত হওয়া মানে কিন্তু এটা একটা দেশ আক্রান্ত হওয়া। হাই কমিশন তো একটা ভূখণ্ড এবং জেনেভা কনভেনশন অনুসারে ওইটা আমার দেশই। তো সেই ক্ষেত্রে যদি আমার এই ঐক্যে এটা যদি সফল না হয়, এবং এই ঐক্য তো শুধু ডক্টর ইউনূসের বিষয় না, এই ঐক্য কিন্তু সবার। এবং আমি তো মনে করি ডক্টর ইউনূস শুধু একটা আহ্বান জানিয়েছে যে হেড অফ দ্য স্টেট, সবার কিন্তু স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিয়ে কিন্তু আমার দেশমাতৃকাকে ভালোবাসার জন্য জুলাই বিপ্লবকে আমরা বিফলে যেতে দিতে পারি না। আলটিমেট বিফলে দিলে সাফারার কে? হোল অফ দ্য কান্ট্রি, হোল অফ দ্য নেশন। আপনি পুরো দেশটা 15 বছর আমি তো কথা বলতে পারিনি। এখন আমার হয়তো জিজ্ঞেস করবেন আপনার সান্ত্বনা কি? আমার সান্ত্বনা হয়েছে আমি এই কথাগুলো বলতে পারতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি এই কথাগুলো অ্যাড্রেস হোক আর না হোক, আমি অন্তত বলার চেষ্টা করতেছি। আপনি সবাই, আপনারা তো আরও বেশি সাফারার। আপনারা পত্রিকায় লিখেছেন সেই সময়ে, দুঃসময়ে, কঠিন সময়ে, সেই সময়ে আপনারা লিখেছেন, আপনারা বলেছেন, আপনারা জাগিয়ে রেখেছেন স্বপ্ন, যার কারণে তো জুলাই বিপ্লব একদিনে হয় নাই। অনেক আশা জাগানিয়ার মধ্যে আবাল বৃদ্ধ বনিতার সবচেয়ে বড় ফ্যাক্টর আমাদের মহিলা, আমাদের মেয়ে স্টুডেন্ট, আমাদের যে ছেলেগুলোকে আমরা ফার্মের মুরগি বলতাম, তারা সারা রাত জাগন থাকতেও দিনে ঘুমাতো, তারাই বিপ্লবটা ঘটিয়েছে। সুতরাং এই বিপ্লবের সফলতাকে আপনি যদি কাঙ্ক্ষিত সফলতা, রিয়েল যদি সফলতায় আপনি আসতে চান, আপনি ভুল হয়েছে, আমি অ্যাগ্রি করি। এই যে 3 মাসে আমাদের অনেক ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু তার অর্থে এটা না যে ফ্রাস্ট্রেশন আমরা প্রলম্বিত করব। আমরা মনে করি যে এখনই সময় আছে, এখনও যে সময় চলে গেছে তা না। এখনও পটেনশিয়াল যারা আছে অনেকের তো বাইরে আছে, অনেকের পটেনশিয়ালিটি আপনি নিচ্ছেন না, তাদেরকে নেন। আপনি আজকে সাইবার অ্যাটাক হচ্ছে, আজকে যুদ্ধটা সাইবারের, মিথ্যা ইনফরমেশন আর সত্য ইনফরমেশন। আজকে আমার দেশের তো বেশি না, 5-7 জন সম্পাদক, 5-7 জন সাংবাদিক রুখে দাঁড়িয়েছিল জীবন বিপন্ন করে। আপনি তাদেরকে ডেকে তাদেরকে সম্মান দিয়ে বলবেন যে ভাই তোমরা এই কাজটা করো, আমাকে তোমরা সারা পৃথিবীতে আমার এই যে ডিসইনফরমেশন বলেন, ফেক ইনফরমেশন বলেন, এগুলোর বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। পাশাপাশি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এখন বলবো, এখনই নয় কেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কেন, বাংলাদেশের যতগুলো অ্যাম্বাসেডার আছে 300-400 দেশে, সবাইকে কেন বলে না তুমি অ্যাট এ টাইম তুমি ওই দেশের বাঙালি বলো, ওই দেশের হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, তাদেরকে জমায়েত করে তাদেরকে ব্রিফ করো, আমার দেশের সত্য নিউজটা ব্রিফ করো, মিথ্যা নিউজটা ব্রিফ করো। আজকে ইন্ডিয়া সারা পৃথিবীতে নাম্বার 1 হয়েছে ফলস ইনফরমেশনের জন্য। এটা মাইক্রোসফট একটা দিয়েছে। আমার কথা হলো, আমার টুল যেগুলো আছে ওগুলো কেন ওখানে ব্যবহৃত হচ্ছে না? আর যারা যারা ওখানে অথর্ব হিসাবে বসে আছেন, যারা যারা আমার সার্বভৌমতা আর জুলাই কী জিনিস, জুলাই বিপ্লব কী জিনিস, 1971 কী জিনিস বোঝেন না। জুলাইয়ের সময় যারা এয়ার কন্ডিশন রুমে বসে শুধু টেলিভিশন দেখেছেন আর ওই নিশ্চুপের ভান করেছেন, নিরপেক্ষতার ভান করেছেন, তারা যদি আজকে কোনোখানে থাকে, উপদেষ্টা বলেন বা সাংবিধানিক পদে বলেন, স্টেপ ডাউন করান, এখনও সময় আছে। ওদের কারণে জুলাই বিপ্লবে যারা সত্যিকারে বিপ্লবে পার্টিসিপেট করছে তারা অনেক ক্ষুব্ধ, তারা অনেক ফ্রাস্ট্রেটেড, তারা অভিমানও করে আছে, এবং সেটি জাতির জন্য বড় ভয়ের ব্যাপার। আমি মনে করি এই ঐক্যের মধ্য দিয়ে সেই ভুলটা তারা শুধরাবে, যারা যারা যে অবস্থা আছে শুধরাবে, এবং যারা যারা জুলাই বিপ্লবের আগের থেকে আন্দোলন সংগ্রামে জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে করেছে, তাদের জমায়েত হয়ে, যদি তারা নাও করে এদেরও দায়িত্ব আছে, তারা জমায়েত হয়ে বলতে হবে ডু ইট অর নট টু ডু ইট। আমার দেশের, আমার সার্বভৌমত্ব তোমাকে বাঁচাতে হবে, আমার এম্বাসি বাঁচাতে হবে, আমার সম্মান বাঁচাতে হবে। আমরা যে সম্প্রীতির দেশ, এটি সারা পৃথিবীতে আমাদের মতো সম্প্রীতি আর কোথাও নাই। আমি ইংল্যান্ডে 8.5 বছর ছিলাম। ওই যে একটু আগে রনি ভাইয়ের সাথে আলাপ হয়েছিল যে ওখানে 60-70 সালেও লেখা ছিল ব্ল্যাক অ্যান্ড ডগ আর নট অ্যালাউড। আমাদের এই স্কিনের কারণে আমরা কাউন্সিলে জব পেতাম না, আমরা স্টুডেন্টরা পেতাম না, আমরা ব্যাংকের লোন এখন পাই না শুধু স্কিনের কারণে। এই দেশে যে সম্প্রীতিটা বিরাজ করতেছে, এই সম্প্রীতি পৃথিবীর কোথাও নাই। যেই দেশে একটা মসজিদ ভেঙে ফেলে, আজমির শরীফ যেখানে সবার পছন্দের জায়গা, এখন সুপ্রিম কোর্ট বলতেছে তদন্ত করো, আজমির শরীফের এখানে মন্দির আছে, সেই দেশ যখন আমার দেশকে সবক দিতেছে সম্প্রীতি বিনষ্ট করার, সেখানে আমাদের সবাই ঐক্যবদ্ধ ছাড়া কোনো উপায় নেই। আমি মনে করি ওনার ডাকটাই রেলেভেন্ট। আমরা সব দল নিজের অস্তিত্ব বিপন্ন হওয়া থেকে বাঁচানোর জন্য হলো এই ঐক্যে।
আপনার অনেক থাকতে হবে। ধন্যবাদ। ব্যাপারটা হলো যে উনি যেটা বলছেন যে নিঃশর্তভাবে আমাদের সবাইকে জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিতে হবে। এখানে মূল ব্যাপারটা হলো যে আপনি যে বিষয়ে ঐক্য করবেন সেই বিষয়টা আপনাকে আগে জানতে হবে। এখন আমরা যারা সাধারণ জনগণ বুঝতে হবে যে পশ্চিমের দুনিয়াতে ইসলামের একটা ফোবিয়া আছে, ইসলাম ফোবিয়া আছে। কেন? অর্থাৎ আন্দালুসিয়াতে যে মুসলিম মুর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মোর দ্যান 400 ইয়ার্স, ফ্রান্স, তারপরে শেষে ইংল্যান্ড, স্পেন, ইটালি, বিশাল অঞ্চল শাসিত হয়েছে মুসলমানদের দ্বারা। আব্বাসীয় খেলাফত এবং অন্যান্য এলাকা দিয়ে এবং অটোম্যানদের দিয়ে, অর্থাৎ 800 ইয়ার্স যাবৎ কিন্তু পুরা ইউরোপ মুসলমানদের ভয় তটস্থ ছিল। তো তাদের মধ্যে ওই যে একটা জেনেটিক্যালি এটা ইসলাম যে ফোবিয়াটা রয়েছে ওটাই আবার আমেরিকাতে গিয়ে চলে গেছে। ফলে বাংলাদেশ বলেন বা অন্য কোনো দরিদ্র দেশে তারা দাড়ি দেখলে, টুপি দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায়, মনে করে এই বোধহয় তারা আবার আসলো, এসে বোধহয় আমাদেরকে শাসন করবে এবং আমাদের রাজাবাদশাহ হবে। তো এখন আমাদের এই বাংলাদেশে যে কোনো কারণে হোক জুলাই আগস্ট বিপ্লবের পরে এখানে যারা ইসলামপন্থী তাদের একটা জয় জয়কার লক্ষ্য করা যাচ্ছে এবং এটাকে কিন্তু ভারত মার্কেটিং করছে। এটাকে ভারত এটাকে সহজে নিতে পারছে না। না 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 এটাকে সহজে নিতে না, এটাকে তারা মার্কেটিং করছে। এদের অনেকের সাথে ভারতের সম্পর্ক আছে, কিন্তু তারা আলটিমেটলি টার্গেট করেছে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কথায় কথা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেয় করার জন্য তারা দেখা গেল জামাত হেফাজত এদেরকে টার্গেট করছে, অথচ জামাত হেফাজতের সঙ্গে হয়তো ভারতের সম্পর্ক আছে। এটারই একটা সেই রুট যেটা আছে বা এটার একটা পিকচার তারা পশ্চিমে ওয়েস্টকে দিচ্ছে, খাওয়াচ্ছে যে এই বাংলাদেশের জঙ্গিবাদ হয়ে গেল। এবং এর ফলে দেখুন আমেরিকা এবং ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে যে আলোচনা হচ্ছে এবং ব্রিটেনের পার্লামেন্টে যেভাবে জামাতকে নিয়ে নেতিবাচক কথাবার্তা হয়েছে, একেবারে সরাসরি জঙ্গি, এটা কিন্তু জামাতের ইংল্যান্ডে যে কানেকশন আছে এবং তাদের ওখানে যে লবিস্ট গ্রুপ আছে বিভিন্ন সময়টাতে, জামাতকে নিয়ে ইংল্যান্ডে কথা হওয়ার কথা নয়। এখানে নিঃসন্দেহে এই অল্প সময়ের মধ্যে ইউরোপ এবং আমেরিকাতে ভারতের যে লবিগুলো, সেই লবিগুলো এই ইসলামাইজেশনের বিরুদ্ধে কাজ করেছে। এখন এটার বিরুদ্ধে আমি জাতীয় ঐক্য করে কি করব? বাংলাদেশে আমি সারা দিন লাফালাম, সমস্ত মসজিদের মুসল্লিরা রাস্তায় নামালো, এটা আরও ব্যাড ইম্প্যাক্ট হবে। তাছাড়া রূপরেখাটা কি এটাও তো জানলাম না, ওই তো একটু বলতেছি। তো কাজে এখানে যেটা দরকার যে আমার এই ভারত, উনি খুব স্পষ্টভাবে যেটা বলেছেন, তারা হয়তো 5টা পয়েন্টে কাজ করছে। এখানে ইসলামাইজেশন, জঙ্গিবাদ, এখানে সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি বিষয়গুলোকে সামনে এনে তারা মূলত শেখ হাসিনার যে পরাজয় বা তাদেরকে নিয়ে তারা যে বিব্রতকর অবস্থা আছে ওই বেদনাটা তারা প্রতিশোধ নিতে চাচ্ছে। 2 নম্বর হলো যে শেখ হাসিনার কাউন্টার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট যেহেতু একটা জনপ্রিয়, ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেড। ডক্টর ইউনূস যখন এবার জাতিসংঘে গেলেন তাকে তো সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এই যে একটা গ্রেটেস্ট অ্যাকসেপ্টেন্স, সেই অ্যাকসেপ্টেন্সটাকে সে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারছে না। ফলে তাকে যদি বলা হয় যে মোল্লা ইউনূস, এখন তো ভারতের যে মিডিয়াগুলো তাকে কিন্তু ডক্টর ইউনূস বলে না, তাকে বলা হলো মোল্লা ইউনূস, মোল্লাদের রাজা, তালেবানদের রাজা, তালেবানদের আমির, এই সমস্ত কথাবার্তা তারা প্রচার করছে খুব অশ্লীল এবং অকথ্য ভাষায়। এখন সেই প্রচারগুলোকে রুখে দেওয়ার জন্য আপনার তো টুলস লাগবে, সেটা সোশ্যাল মিডিয়া লাগবে, আমাদের লোক লাগবে। ওখানে যেমন দেখা যাচ্ছে, আপনি চিন্তা করুন আনন্দবাজার পত্রিকার খুব সিনিয়র একজন সাংবাদিক, মানে আপনাদের বয়সে আপনাদের পর্যায়ে, সে যখন এসে মানে সে বাংলাদেশের সম্পর্কে বলছেন, কত বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশ, আমরা একটু ছোটো গলা টিপে দিলে ওটা শেষ হয়ে যাবে, টিপতেও হবে না, আমরা শুধু আঙুল এরকম করলেই শেষ হয়ে যাবে, আমরা ওখানে ইনসার্জেন্সি কেন করতে যাব, স্ট্রাইক কেন করতে যাব, আমাদের স্ট্রাইকের দরকার নাই, উই নিড অনলি 5 মিনিটস। এখন জনাব মতিউর রহমান সাহেব বা মতিউর রহমান চৌধুরীর মতো প্রথম আলো সম্পাদক বা মানবজমিনের মতো সম্পাদক যদি ফেসবুকে এসে, ইউটিউবে এসে ভারত সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে, তাহলে সেটার গুরুত্ব কতখানি। তো ভারতে তো ঠিক সেম জিনিসটা হচ্ছে। আপনি দেখেন স্টেটসম্যানের, হিন্দু, অমৃতবাজার, বাংলা থেকে শুরু করে সব বড় বড় লোকগুলো, এখানের মধ্যে থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের মিলিটারি বিশেষজ্ঞরা পর্যন্ত কথা বলছে, শশী থারুরের মতো লোক কথা বলছে, মমতা ব্যানার্জির মতো লোক কথা বলছে। এখন তাদের সেই জায়গাতে যদি আপনি আমাদের রাজনীতিবিদদের মধ্যে আপনি যদি এখন, আমি কারো নাম বললাম না, শশী থারুরের বক্তব্য, তারপর শেষে আপনার মমতা ব্যানার্জির বক্তব্য, অমিত শাহের বক্তব্য যদি আপনাকে ডিফেন্ড করতে হয়,
তাহলে আপনাকে তো রাজনীতিবিদদের মধ্যে ওদের পর্যায়ের লোক লাগবে। আপনি তো রাস্তায় ডিজিএফআই যাদেরকে 500 টাকায় পাওয়া যায়, এটা প্রথমত আপনাকে রাজনীতিবিদদেরকে আস্থায় নিতে হবে। না এখানে না হলে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না। ফার্স্ট থিং হলো যে এখানে আমি একটু আপনার সাথে ডিফার করি যে আমাদের দেশে একটা পার্টি পলিটিক্স আছে। তো বিএনপি, আওয়ামী লীগ, জামাতের কতগুলো পার্টি পলিটিক্স আছে, এটা আপনাকে আস্থায় নিয়ে অ্যাজ এ পার্টি আনলেন, কিন্তু ইন্ডিভিজুয়াল কতগুলো ইন্টারেস্ট আছে। আপনি যখন এই বিষয়টা তো দেশপ্রেমের বিষয়, এটা তো ন্যাশনালি, সেটার সাথে কোনো রাজনীতির বিষয় নয়। তো এখানে আপনাকে আগে জানতে হবে, ইউ মাস্ট হ্যাভ দ্য নলেজ যে কোন মানুষকে দিয়ে কোন কাজটা করাতে হবে, কাকে দিয়ে টেলিগ্রাফে একটা লেখা লেখানো যায়, কাকে দিয়ে নিউ ইয়র্ক টাইমসে একটা লেখা লেখানো যায়, কাকে দিয়ে ইউটিউবে একটা কন্টেন্ট তৈরি করা যায়, কাকে দিয়ে ফেসবুকে একটা লাইভ করানো যায়। তো এই মানুষগুলোকে সিলেক্ট আপনি যদি এখন বিএনপির কাছে চান, তো বিএনপি হয়তো দেখা গেল সে এমন একজন মানুষকে নমিনেট করে দিল যে এখন থেকে ইউনূস সাহেবকে অমুকে সাহায্য করবে, যার 200 ভিউ নাই। সে যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় 200ও দেখে না। জামাতের কাছে বললো, জামাত এমন একটা লোকরে দিল, দেখা গেল জামাতের ওই নেতার বক্তব্য 100 জনও শোনে না। তো এই জন্য হয় কি, সরকারের যারা মিডিয়া সেল আছে তাদেরকে সিলেক্ট করতে হবে যে দেশে এবং দেশের বাইরে অডিয়েন্স কাদের আছে, কাদের কথা শুনে, কাদের লেখায় টান আছে, মধুর মতো মানুষ শুধু পড়তে থাকবে, উনি লিখলেই শুধু পড়তে থাকবে, ইংরেজিতে লেখলেও পড়বে, বাংলায় লেখলেও পড়বে। এখন তাদেরকে যদি আপনি মির্জা ফখরুলকে দিয়ে ক্যাশ করতে যান, ওই সমস্ত লোকজন তো মির্জা ফখরুল সাহেবের কথা শুনবেন না। বা তাকে যদি আপনি ইভেন তারেক রহমান সাহেবের হন, তারেক রহমান সাহেবের কথা ওই লোকগুলো শুনবে না, তাদের লেভেল অনেক পর্যায়ে। আপনি বদরুদ্দিন সাহেব, ওমরের মতো একটা মানুষকে যদি রাষ্ট্রের প্রয়োজনে নামাতে চান, আপনার কি মনে হয় বিএনপি জামাতের কারো কথা উনি নামবেন? জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। তো সেখানে তো সরকারের বদরুদ্দিন ওমর সাহেবকে যদি উনি ডাক দেন, আসেন, গলায় একটা মালা পরে ওনাকে ডাকতেন, উনি তো প্রথমেই মিনু সাহেবের বাপ মা তুলে দুটো গালি দিয়ে দেবেন, হু ইজ হি, হাউ ডেয়ার হি ইজ। বদরুদ্দিন ওমর সাহেবকে নামাতে হলে ইনূস সাহেবকে তার বাসায় যেতে হবে, এবং রাষ্ট্রের প্রয়োজনীয়তা। আমাদের এই সমাজে এরকম অনেক বড় বড় মানুষ আছে যারা রাজনৈতিকভাবে হয়তো অত সফল নয়, অত টাকা পয়সা নাই, এ মঞ্চে এমপি হতে চায় না, কিন্তু দেশের প্রয়োজনে সরকার যদি তাদেরকে নামাতে চায়, সরকার তাদের কাছে যেতে হবে। ইটস এ ন্যাশনাল ক্রাইসিস, এইটা দলীয় রাজনীতিতে হবে না। আর এখানে দুটো ব্যাপার হলো, আপনি মিছিল করতে চান, মিটিং করতে চান, সীমান্তে লং মার্চ করতে চান, পলিটিক্যাল মোবিলাইজেশন করতে চান, দিস ইজ ওয়ান পার্ট। জনমত তৈরি করতে চান, এখন বিএনপির কথায়, তারেক রহমান সাহেবের কথায়, মির্জা ফখরুলের কথায় শুধু বিএনপির লোক উদ্বেলিত হবে, কিন্তু স্টিল আমাদের দেশে এমন অনেক লোক আছেন। আপনি ডক্টর রেহমান সোবহান সাহেব যদি একটা কথা বলেন, সব মিলিয়ে পাশে যদি আপনি দাঁড়ানো থাকেন, আরও 5 জন লোক দাঁড়ানো থাকে, এবং সেই কথাটা যদি আমরা প্রমোট করি, তো সেটার যে ভ্যালু, সেটা কি ভিপি নুরু বা রাশেদ বা অন্য যারা আছে পার্থ, তারা যদি প্রেস ক্লাবের সামনে গিয়ে ডক্টর ইউনূসের পক্ষে 1 ঘন্টাও কথা বলে, সেটা হবে বলেন? কখনো হবে না। তো এই জায়গাগুলো তো আগে অ্যাসার্টেন করতে হবে, যেটা সরকার করতে পারছে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সাপ্লিমেন্ট করতে চাই, আমি লাস্ট কথা দিয়ে শুরু করি, এটিই আমার কথা ছিল, মুদ্রা কথা। সাইবার যুগে আমরা এখন আক্রান্ত হচ্ছি মিথ্যা ইনফরমেশনে। মাশরাফির বাড়ি বিক্ষুব্ধ জনতা জ্বালিয়েছে, যেহেতু ফ্যাসিস্ট এসে দোসর ছিল। ইন্ডিয়াতে বলছে ক্রিকেট প্লেয়ার লিটন দাসের বাড়ি জ্বালানো হয়েছে। সেই লেভেলে আপনি যদি কাউন্টার করতে হয়, তাহলে লেভেলটা কি? আর ইন্ডিয়ার বিরুদ্ধে কাউন্টার করতে হলে আপনি হিউজ, ইন্ডিয়া ধরেন 200 কোটি দেশের লোক, 1%ও যদি তাদের ফেসবুকে যদি ফেক ছাড়ে, আপনি তো সেটা কভার করতে পারবেন না। আপনার কভার করতে হলে ওই রনি ভাই যেটা বললেন, যে পটেনশিয়ালিটি আছে তো বাংলাদেশে। আপনারা 10 জন 20 জন, বেশি লোক তো এই জুলাই বিপ্লবে ছিল না পত্রিকায়, ওই 10 জনকে আপনি ইউনাইটেড করতে পারতেছেন না, এটা আপনার ফেলিওর। কিন্তু আমি এই ক্রাইসিসের মুহূর্তে বলতে চাচ্ছি, রনি ভাই যেটা বললেন, ওখানে তুমি অনেক ফেল করছো, আমরা মেনে গেছি, কিন্তু এই ক্রাইসিস মুহূর্তে তুমি এই পটেনশিয়াল লোকগুলোকে কেন এক করতেছো না? কেন এই পটেনশিয়াল লোককে সম্মান দেখাচ্ছ না? হয়তো পাল্টা প্রশ্ন আসবে, ক্রাইসিসে তো আর সম্মান অসম্মানের কিছু না, সবাই আসবে, এরকম একটা কথা আসতে পারে। কিন্তু আমি তো তোমাকে ওখানে বসিয়েছি আমার পটেনশিয়াল জুলাই বিপ্লবের চেতনায় যারা উদ্বুদ্ধ ছিল, এই যে বদরুদ্দিন ওমরের কথা বলছেন, সিরাজ চৌধুরীর কথা বললেন, এই যে রেহমান সোবহান সাহেবের বলতেন, আমাদের সলিমুল্লাহ খান আছে, তারপরে আপনাদের সম্পাদকের তো অল্প কয়জন, আমি নুরুল কবির সাহেবের কথা বলতেছি, আপনার কথা বলতেছি, আপনার নামে আরও মিতে আছে, আপনার 8-10 জন, তো আমরা তো দেখেছি, আপনাদেরকে জাতি দেখেছে, আমি না, প্রান্তিক লোক। আপনারা যদি 10 জন সম্পাদক মিলে নিউ ইয়র্ক টাইমসে লেখেন, সেটার গুরুত্ব কী? এখন তো আমাদের কাছে, এখন তো প্রত্যেকের হাতে টেলিভিশন,
ইনফরমেশন সবার কাছে আছে, এভিডেন্স সবার কাছে আছে। তো আমি এই কথা সাপ্লিমেন্ট করে বলতেছি, বাংলাদেশের যতগুলো দূতাবাস আছে ওই দেশে পটেনশিয়াল আছে না বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, তো অক্সফোর্ডের আছে, ক্যামব্রিজের আছে, ম্যাকগিলের আছে, সারা পৃথিবীতে প্রফেসর বাঙালি আছে। ভাই তোমার রাষ্ট্রীয় দূতাবাস ওই দূরটা কী কাজ করে? আমার এখানে হাজার হাজার কোটি টাকা তোর ওখানে যায় এখন, সরি তোমার ওখানে যায়, কিন্তু তোমরা ওখানে যে বসে থেকে এই পটেনশিয়াল লোকগুলোকে দিয়ে কেন কলাম লেখাও না? কেন নিউ ইয়র্ক টাইমসে হয় না, গার্ডিয়ানে হয় না? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বিদেশে বিশেষ করে, তাদের সঙ্গে তো সরকারের কোনো ডায়ালগ আছে বলে তো আমার মনে হয় না। এটি সত্য কথা বলেছেন। আমার কথা হলো আমি ফেল করেছি এই পর্যন্ত, কিন্তু আমি কারেকশানও করব না। আমি কারেকশান করার এখনও সময় আছে। আমি আবার রিপিট করতেছি, ক্রাইসিসটা আমাদেরকে যদি ইউনাইটেড না করে তাহলে আমরা কোথায় যাব? 2000 লোক বুলেট বিদ্ধ হয়ে কবরের সহিত শায়িত, 30-40 হাজার বুলেট নিয়ে পঙ্গু হয়ে আছে, চোখ হারাইছে, কান হারাইছে, হাত পা হারাইছে। আচ্ছা, তাদের অভিশাপ লাগছে না? দীর্ঘশ্বাস হচ্ছে না? আপনি ওখানে আরাম কাদারায় বসে আছেন, পতাকা নিয়ে উঠতেছেন, আপনি এই জিনিসগুলো ভাববেন। আরেকটা বিনয়ের সাথে বলি, আপনি এই যে কথা আছে, এই যে পটেনশিয়াল সোশ্যাল মিডিয়ায় যাদের কথা শোনার জন্য লক্ষ লক্ষ লোক ওয়েট করতেছে, এরকম 10 জন নেন না। 10 জন নিতে তো কষ্ট হয় না, এটা কষ্টের কিছু না। আর সারা পৃথিবীতে যদি 100 জন প্রফেসরকে আপনি হায়ার করতে হয়, ভাই ওদেরকে একটা চিঠি লিখলো তো ওরা খুশি, একটা টেলিফোন কল করলো তো খুশি। আজকে যদি আমার মতো কে লিখবে, এইটার এই কালচারই তো নাই এই দেশে। তো আমাদের দুঃখ এক জায়গায়, এই জিএনজি, যেই জিএনজি রক্ত দিয়েছে তারা যদি খেপে আবার, আমার কাছে আশঙ্কা হয়। আমি জানি না, আমি আপনাদের থেকে অনেক ছোট, কিন্তু ছোট হলেও বয়স তো কমেনি, 50-এর উপরে হয়ে গেছে, দেখছি তো 53 ইয়ার্স। সব পলিটিক্স, ভোট টোট এগুলা দেখা হয়ে গেছে। এই প্রজন্মের যেই আকাঙ্ক্ষায় তারা এত আত্মত্যাগ করেছে, লাইনে লাইনে বন্দুকের সামনে গেছে। এই জুলাই বিপ্লবে কি কোনো রাজনৈতিক বড় দলের কোনো নেতা শহীদ হয়েছে? একজনও না রাজনৈতিক দলের। এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে একদম প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত মানুষ, মা, বোন, শিশু, ছেলে, মেয়ে, এরা। তো তাদের ওখানে বসে আপনি এক সপ্তাহের ভিতর কে কোনটা দখল করবেন, কে কোনটা ভাগ করবেন, কোটার ভিত্তিতে কোথায় নিয়োগ হবে, যদি সাংবিধানিক পোস্ট 5টা হয়, 2টা অমুকের কোটা, 1টা অমুকের কোটা, খুব খারাপ লাগে, কষ্ট লাগে, যেহেতু আমিও এটা পার্টিসিপেট করেছি। না, খুব খারাপ লাগে। এখন যদি আমি আপনার বক্তব্যের সঙ্গে একমত, তো আমি এটুকু বলি যে দখল যে হলো, আপনি দখলটা দিলেন কেন হাতে? আপনার দায়িত্ব নাই? সবচেয়ে বড় কথা, এখন আমরা কিভাবে বলবো, আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মি মাঠে, এটা পরে হলো, কিন্তু অ্যাকশনটা কি? শাস্তি যখন নিশ্চিত না করবেন। আপনি আজকে আমাদের অর্থ সচিব অর্থ উপদেষ্টা কি বলছে জানেন? বলো যে আমি তো ওই যে বন্ধ করেছি, কি একটা সিন্ডিকেট, এখন চাঁদাবাজির কারণে দাম বাড়ছে। তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার চাকরি থাকে? অর্থাৎ আপনি অর্থ সচিব বলতেছে চাঁদাবাজির কারণে দাম বাড়ছে, তাহলে অর্থ সচিব আর আইজিপির কি চাকরি থাকে? আমরা কোন লেভেলে আছি? আমরা কোথায় যাব? অর্থাৎ মানুষ কোথায় যাবে? তাহলে হোয়াই ইউ আর হিয়ার ফর? আমি তো তোমার কাছে শুনতে চাই না সিন্ডিকেট। গোলাম মাওলা রনির তো প্রশ্ন এইটাই। এখন কোশ্চেনটা হয়েছে, আমি এই কারণে বলছি আপনি শুদ্ধ হওয়ার সময় আছে। আমি ভুল করছি, আমি ভুল থেকে শুদ্ধ হব, কিন্তু লিঙ্গেই তো করব না। আমি এখন জাতীয় ঐক্যের যে কথাটা বলতেছি, সেই জাতীয় ঐক্যের ক্ষেত্রে আজকে আমি ছোট্ট আকারে বলতেছি, যারা এই জাতীয় ঐক্যে যদি অসহযোগিতা করে, বা যদি জাতীয় ঐক্যে যদি না যায়, বা এই ক্রাইসিসে যদি জনগণের কাছে না দাঁড়ায়, রূপরেখাই তো ঠিক হয় নাই। জাতীয় ঐক্যটাতে যাবে যে কিসে ভিত্তিতে যাবে, সে তো আমি মনে করি এই রাজনৈতিক দল যারা আছে, যারা এখন ডিফেক্টো পাওয়ারে আছে, তারা রূপরেখা নিয়ে, আর যারা ওখানে আছে, যদি আপনারা যদি কারেক্টলি রাইটলি না যান, আপনারা কিন্তু আরেকটা বিপদের সম্মুখীন হবেন। এবার গোলাম মাওলা রনি আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ বা বাংলাদেশ ভারত সম্পর্কটা আপনি কেমন দেখতে চান? প্রথমত আমাদের বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় বড় রাষ্ট্রগুলো, আধুনিক রাষ্ট্রে, ইভেন দেখা যাচ্ছে যে কানাডার সাথে যে আমেরিকার যে সম্পর্ক, সেখানে সবসময় আমেরিকা মাতব্বরি দেখায় উন্নত বিশ্বে। আমি ওখানে পাশাপাশি গিয়ে দেখেছি। আর মেক্সিকোর সাথে তাদের যে সীমান্ত আছে, সেখানে তো মেক্সিকো জাস্ট লাইক এ লর্ড। তা আমরা এই যে সমতার ভিত্তিতে যে সম্পর্ক হবে, যা কিছু হবে, এই কথাটা আসলে কাগজে কলমে, কিন্তু বাস্তবিকে দেখেন আসলে
তা নয়। ইভেন লুক্সেমবার্গ যে কান্ট্রিগুলো আছে, আপনি বেলজিয়ামের যে অবস্থা তার সীমান্তে, ডেনমার্ক একটু ভালো অবস্থায় সবসময় থাকে, সবসময় ভাব দেখে সেখানে উই আর ডেনিশ। তারপরে আপনি গিয়ে দেখেন সুইডেন রাশিয়ার ভয়ে সবসময় সে কিন্তু কাঁপতে থাকে, সবসময় কাঁপতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বসে বসে যত কথাই বলি না কেন, ভারতের সঙ্গে আমাদের যদি বার্গেনিং করতে হয়, আগে ভারতের অস্তিত্ব এবং অবস্থানটাকে আমাকে জেনে শুনে বুঝতে হবে যে দিস ইজ এ নেশন যেটা ৫,০০০ বছর যাবত একটা ইউনিফাইড তারা একটা ডাইনেস্টি চালায় আসছে। এবং এই সময়ের মধ্যে সবসময় আমাদের এই ভূখণ্ডে তারাই মাতুব্বরি করেছে। আমরা মাঝে মধ্যে একটু স্বাধীন থাকার চেষ্টা করেছি এবং মার খেয়েছি, বেদম মার খেয়েছি। এবং ৭০-এর পর থেকে এই পর্যন্ত পরোক্ষভাবে আমরা বেশিরভাগ সময়ই ভারতের দ্বারা নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি। এটা হলো রিয়ালিটি। তো কাজেই একেবারে ভিতরে ইসরায়েলের মতো আমরা খুব শক্তিশালী হয়ে যাব, আমেরিকা আমাদেরকে সহযোগিতা করবে, আমরা ইসরায়েলের মতো শক্তি অর্জন করে আশেপাশে সমস্ত রাষ্ট্রগুলোকে ভয় দেখাবো, ইরানকে ভয় দেখাবো, ওটা বাংলাদেশের পক্ষে আসলে যেহেতু গত ৫,০০০ বছরে কখনো সম্ভব হয়নি, আমাদের এটা হবে না। এটা হলো এক। ২ নম্বর হলো ভারতের আমি ওদের সংসদ সদস্য হিসেবে আমি ওদের অনেকগুলো রাষ্ট্রীয় বৈঠকগুলোতে আমার বাংলাদেশে, দেশের বাইরে একসাথে বসার সুযোগ হয়েছে। বিশ্বাস করেন, ওদের যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যে ম্যাচুরিটি, লেখাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, রাজনীতিবিদদের কথা বাদ দেন, সেখানে আমাদের সচিবরা তাদের পাশে বসে যে ভাষায় কথা বলে, দেখলে আপনার যদি ন্যূনতম বোধ থাকে লজ্জা লাগবে। ফলে ওদের সঙ্গে যদি আমাদের আলোচনার টেবিলে বার্গেনিং করতে হয়, আমাদের এখানে পড়াশোনার মান বাড়াতে হবে, যোগ্য লোককে দিতে হবে। আপনি দেখুন আমাদের এখানে যে কয়জন রাষ্ট্রদূত এসেছে, ভারতের রাষ্ট্রদূত এসেছে গত ২০ বছরে, আর আমরা যে কয়জন রাষ্ট্রদূতকে ওখানে পাঠিয়েছি, তাদের দুজনকে এক টেবিলে বসান, পাশাপাশি বসান, ছবি তুলেন, তাহলে বুঝতে পারবেন। তো কাজেই ভারতের সঙ্গে আমাদেরকে যদি বার্গেনিং করতে হয়, সম্পর্ক রাখতে হয়, যা কিছু করতে হয়, ইন অল রেসপেক্ট আমাদেরকে প্রথমত জানতে হবে, বুঝতে হবে, প্রস্তুতি নিতে হবে, এবং কোন বিষয়গুলো নিয়ে তাদের সাথে বার্গেনিং করা যাবে এবং কোন বিষয়গুলো মেনে নিতে হবে, এই জায়গাতে আমাদের একটা, যাকে বলা হয়, নিজেদের মধ্যে একটা গঠনতন্ত্র থাকতে হবে। এখন আমরা যদি জানি যে এখানে তিস্তা চুক্তি তার পক্ষে সম্ভব নয়, আমি এটা নিয়ে যত রাজনীতি করি, কথাবার্তা বলি, এটা ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি। আমরা এটা নিয়ে যদি মামলা করে পারি, কিংবা আমরা যদি বিকল্প চীনের সহযোগিতা নিয়ে পারি, এই বিষয়গুলোতে আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। আর ওদের সাথে যে বিষয়ে বার্গেনিং করতে হবে, যেটা আমি মনে করি বঙ্গবন্ধু যখন প্রথম পানি চুক্তি করলেন, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিপ্লোম্যাটিক সলিউশন। তিনি একেবারে সেই ইন্দিরা গান্ধীর সঙ্গে একেবারে সমস্ত প্রোটোকল বাদ দিয়ে সে হাতটা ধরে বসলেন যে আপনি আমার বোন, আমার পানি দরকার, আপনি আমাকে পানি দিন, আমার যতটুকু দরকার ততটুকু, সমস্ত যা লিখছে সব বাদ। সো আপনি দেখেন এই যাবৎকালে যতগুলো পানি চুক্তি হয়েছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড বেস্ট ওয়াটার ট্রিটমেন্ট, মানে ওয়াটার ট্রিটি, মানে গঙ্গা চুক্তি হয়েছে বঙ্গবন্ধু জমানাতে। সেকেন্ড থিং হলো আরেকটা ডিপ্লোম্যাসি, এই যে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য নিয়ে গেল, এবং এটা ডিপ্লোম্যাটিক্যালি বঙ্গবন্ধু এসে, মানে লন্ডন থেকে এসে যখন সরাসরি এসে বাংলাদেশে 10ই জানুয়ারির আগে যখন তিনি মানে দিল্লির এয়ারপোর্টে নামলেন এবং সেখানে বসে এক বসার মধ্যে তিনি যখন সেটা ওনার মুখ থেকে আদায় করে নিলেন, তো এইরকম আসলে কি ক্যারিশম্যাটিক লিডারশিপ, নেতৃত্ব, ভিশন, মিশন, এই জিনিসগুলো যদি না থাকে, আমরা ভারতের সঙ্গে আসলে ইট ইজ ইম্পসিবল। আপনি যেখানে তাদের 12 লক্ষ, ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছাড়া কি এটা সম্ভব? না, ডেমোক্রেটিক হলেও সম্ভব নয়। মানে এটা আবার দেখা গেল যে আমরা সবচেয়ে একটা ভালো সময় কাটিয়েছি এরশাদ জমানাতে। সত্যিকার অর্থে ভারতের সঙ্গে যদি ডিপ্লোম্যাটিক রিলেশন ধরেন, তাহলে দ্য বেস্ট রিলেশন কিন্তু এরশাদের জমানাতে ছিল। এবং একটা সমস্যা নেই, এমনকি মায়ানমারের সাথে অনেক মেজর প্রবলেমগুলো আমরা মায়ানমারের সাথে মিট আপ করে ফেলেছি। এবং তখন মায়ানমারের যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে নিয়ে যে বিশাল সংবর্ধনা দিলেন নেপিদোতে, দেখার মতো। কিন্তু তিনি তো গণতান্ত্রিক ছিলেন না, একটা স্বৈরতান্ত্রিক সরকার ছিলেন। কিন্তু মায়ানমারের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে, সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে, ফরেন ডিপ্লোমেসির ক্ষেত্রে এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার এরশাদ জমানাকে অতিক্রম করতে পারেনি। কেন? এর কারণ হলো উনি বিষয়টা বুঝতেন। দ্বিতীয়ত, ওনার সাথে যোগ্য লোক ছিলেন
ওনার বন্ধুরা ছিলেন, ওনার মন্ত্রী পরিষদ ছিল, ওনার সচিবালয় ছিল, ওনার সেক্রেটারিয়েট ছিল, যাদের মান যোগ্যতা তখন ওই ইন্ডিয়ার যারা সিএসপি মানে আইসিএস ছিলেন তাদের সমপর্যায়ের। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যাদেরকে আপনি পাঠাচ্ছেন কেউ হয়তো, কিন্তু আমরা তো স্টকের লোক নাই, এটা স্বীকার করতে হবে। আমাদের এই লোক তৈরি করতে হবে এবং আরও 20 বছর লাগবে এই লোক এই তৈরি মুহূর্তে করতে। নাই, আপনি এখন কি করেন? না, এখন এই মুহূর্তে নাই, যার জন্য আপনাকে দুর্ভোগ। আপনার ঘরে টাকা নাই, পয়সা নাই, ঘরে চাল নাই, আপনি না খেয়ে থাকবেন। আপনার ঘরে চাল নাই, আপনি গলায় দড়ি দিয়ে মরবেন, আপনি মরে যাবেন, এই হলো অবস্থা। আপনাকে দুর্ভোগ করা ছাড়া কোনো উপায়, আপনার কিছু নাই, আপনি ইউর পোর, আপনি দরিদ্র মানুষ। আপনি তখন দরিদ্র মানুষ, আপনি কী করবেন? আপনি ভিক্ষা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মিস্টার ওমর ফারুক, যেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা অনেক টানাপোড়েন চলছে, অনেক ভুল বোঝাবুঝি তো আছেই। এটার কারণ কি? না, এটা তো পরিষ্কার, এক দিনের আলোর মতো পরিষ্কার। যেমন ওরা আমরা যে ফ্যাসিস্ট বলি হাসিনা সরকার, এই ফ্যাসিস্টকে তারা লালিং করেছে, একদমই লালন পালন করে। ওরা কখনো সুজাতাকে দিয়ে, কখনো নিজেরা হস্তক্ষেপ করে এই সরকারকে টিকিয়ে রেখেছে। টিকিয়ে রাখার ফলে তারা বেনিফিটেড হয়েছে। বেনিফিটটা কি? আমরা নিজেরা বলছি, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, সাচ এ ব্লান্ডারিং, সাচ এ ডিফেমিং ওয়ার্ড ইন ডিপ্লোমেসি এবং ফরেন মিনিস্টার, এবং এটাতে হাততালি দিয়েছে কি ফ্যাসিস্ট, বলছে যে না, ইয়েস দ্যাটস ট্রু। আমাদের প্রধানমন্ত্রী বলছে আমার কিছু দেওয়া লাগবে না, যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। কিছু ক্রাইসিস হইলেই ওই পারে চলে যাওয়া। তাদের এত বেনিফিট যে আপনাদের এই পত্রপত্রিকার মাধ্যমে তো এসছে, উইদাউট ওয়ার্ক পারমিট, উইদাউট ট্যাক্স তারা বেতনগুলো ডলারে নিয়ে যায়। আমাদের দেশের এই আদানি কত হাজার কোটি টাকা নিচ্ছে। এই যে কুইক রেন্টাল টেন্টাল যা কিছু বলতেছেন, ম্যাক্সিমাম সব তো চলে গেছে। বেনিফিশিয়ারি যে গ্রুপটা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ার যে একটা সাডেন লস হয়েছে, মাতব্বরের লস। প্রথম হলো তারা মালদ্বীপ হারাইলো, শ্রীলঙ্কা হারাইলো, নেপাল হারাইলো, আর তাদের কিছু নেই। এইটাকে দিয়ে তারা মাতব্বরি করে আসছে। সেই মাতব্বরিটা সাডেন ফলোয়িং মর্নিংয়ে তারা চলে যাবে, এটা ভাবে নাই। ইভেন এমন তো হয়েছে যে আমাদের সবচেয়ে বড় পদগুলো যেগুলো ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ সচিব বলেন, প্রতিরক্ষা বলেন, এগুলো নাকি প্রেসক্রাইবড হয়ে আসতো কে নাম্বার 1 হবে। তো সেই যে বেনিফিটের জায়গাটার থেকে তারা হঠাৎ করে তারা যে এই কাট অফ হয়ে গেল, তারা যে চলে গেল, এটা তারা মানতে পারে নাই। এটা বিজেপি সরকার, এবং বিজেপি সরকার আদানির মাধ্যমে তাদের যেই ফাইন্যান্স, আমাদের এখান থেকে যেই 1000 কোটি টাকা যেত, সারা পৃথিবীতে তারা যে লবিস্ট নিয়োগ করেছে এই ফ্যাসিস্ট সরকার, সবগুলো কিন্তু ইন্ডিয়ান লোকজন সারা পৃথিবীতে। তো তাদের একটা বিশাল লস হয়ে গেল, মাতব্বরিতে লস হয়ে গেল, অর্থনৈতিক লস হয়ে গেল, বাণিজ্যে লস হয়ে গেল। কলকাতায় নাকি এখন ওই হোটেলগুলোতে থাকার লোক নাই, নিউ মার্কেট নাকি শপিং করার লোক নাই। রাইটলি এটা যদি আমিও ভারত হইতাম, আমারও এই বেদনাটাই হতো। অর্থাৎ এই বেদনাটা লসের বেদনা, এই বেদনাটা চোখের সামনে। সীমান্তে আমি জানি না আপনাদের কাছে রিপোর্ট আছে কিনা, আমি একটু ঠিক আছে, লস হলো, কিন্তু কৌশলটা কি এইটাই হওয়া উচিত যেটা তারা? নো, এটা তো কোনোদিনই না। এটা তাদেরকে আরও ক্ষতিগ্রস্ত করছে। যেমন সীমান্তে তারা তাদের এই নিশানা ঠিক করার জন্য বাংলাদেশিকে মারত। ওই যে আপনারা কার্টুন দেখছেন যে চীনের কাছে তারা বিড়াল, বাংলাদেশের এখানে আসি তারা সিংহ। এখন কিন্তু 3-4 মাসে কিন্তু হত্যা কিন্তু কম হচ্ছে। এটা হয়েছে আমাদের পাবলিকের যে জাগরণ। অনেকেই বলে, আমি একটু ডিফার করি বিনয়ের সাথে, এটা তো অপিনিয়ন ডিসঅপিনিয়ন থাকবেই। আমি সবসময় বলি, এই সরকার যত বড় ম্যান্ডেট নিয়ে আসছে, তাদের যত বড় ম্যান্ডেটের যত বড় কাজ করার কথা, সেটাই তারা পারে না দেখেই আমরা ব্যর্থ। এত বড় ম্যান্ডেট নিয়ে আপনি একটা দেশের একটা সরকার প্রধানের জন্য আমরা 3 দিন ওয়েট করছি, পৃথিবীতে কোথাও মনে হয় এটা নাই। সেই রকম একটা সরকার এত বড় ম্যান্ডেট নিয়ে আজকে আমরা মনে হয় যেন ম্যান্ডেট নাই, ম্যান্ডেটহীন, মনে হয় যেন আমরা বেড়াল হয়ে গেছি। অথচ হওয়ার কাছে ছিল আমরা সিংহ, আমরা গর্জে ওঠার মতো। কারণ মানুষ তো আমাদের সাথে। এই মানুষগুলোর সমর্থন নিয়ে যদি আমরা এগোতে পারতাম, তাহলে আজকে কিন্তু ভারত এটা বলতো না, বিজেপির এই শুভেন্দু বা মমতা এই কথা বলতো না। এই কথা তারা, আজকে সবচেয়ে বড় বিপদ হলো আমাদের যে জাতীয় ঐক্য, বারবার আপনি যে সাবজেক্টে এনেছেন, সেই জাতীয় ঐক্য ওই দিন হয় নাই। ওই দিন হলে কিন্তু এই পর্যায়ে কিন্তু ইন্ডিয়া কথা বলতো না। এটা হয় নাই দেখেই কথা বলছে। এখন এই কারণে আমি বলছি, এটা হয় নাই দেখে এখন যে আপনি করবেন না, বসে থাকবেন, তা তো না। আমি এখন আশা দেখি, এই জাতীয় ঐক্য যদি করা হয়, ইন্ডিয়া কিন্তু আবার অর্ধেক কমে যাবে। আজকে পার্লামেন্টে কিন্তু, ইন্ডিয়ান পার্লামেন্টে কিন্তু অনেক
পার্লামেন্ট মেম্বার বলছে বাংলাদেশকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা বন্ধু হারাইছো, একেও আর চিরতরে হারাবা না। আর তারা বলছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে, কোনো দলের সাথে না। অনেকজন কিন্তু পার্লামেন্ট মেম্বার এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এটা আমি আজকে দেখলাম। তো সেটা আপনার শক্তির উপর ডিপেন্ড করবে, আপনার শক্তির উপর ডিপেন্ড করবে, আপনার ঐক্যের উপর ডিপেন্ড করবে। সুতরাং আমি বলছি রত্নস্নাত বিপ্লব, রত্নস্নাত 24, এটা যদি আপনি এই ধারণ না করতে পারেন, এটাকে যদি সমুন্নত না করতে পারেন, উজ্জীবিত না করতে পারেন, তাহলে আবার কি হবে? সেই কারণে বলছি উজ্জীবিত করে ধরে রাখার জন্য, ভুল যা হয়েছে ভুল থেকে শিক্ষা নিয়ে এখনই কালকের থেকেই ডাকুক না, ন্যাশনাল ডায়ালগ করুক না, শুধু রাজনৈতিক দল বাদ দেন না, রাজনৈতিক দলের বাইরেও আছে 50% লোক রাজনীতি করে না। এই 50% লোক রাস্তায় নামার কারণে জুলাই বিপ্লব হয়েছে। আমি যেটা আমার উপলব্ধি, আপনাদের ভিন্নতা থাকতে পারে। সুতরাং এই 50% লোক এরা কিন্তু ফ্যাক্টর। এরা যদি আবার রাস্তায় নামে, মা বন্টন এরা যদি রাস্তায় নামে, তাহলে কি হবে? আপনি অবস্থাটা দেখেন, ভয়াবহতা দেখেন। আমরা কি ধারণ করতে পারবো এই ভয়াবহতা? সুতরাং এখনও যদি উপলব্ধি না হয়, আবার বারবার বলছি, এখনও যদি জুলাই বিপ্লবে যারা সরাসরি ছিল তাদেরকে যদি না ডাকা হয়, তাদেরকে যদি ডেকে যদি এই ঐক্য মজবুত না করা হয়, তাহলে এই ভারত আমাদেরকে চোখ রাঙাবে। আমরা সকাল বিকাল আমরা বলবো দাদা 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 প্লিজ রাগ করো না, এই ধরনের কথাই হবে। আর যদি ঐক্যটা হয়, তাহলে আমরা আমাদের রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র পার, আমরা চোখে চোখ রেখে কথা বলবো। সরি দাদা। অনেক ধন্যবাদ। গোলাম মোল্লা রনি, রাজনৈতিক দলগুলো এই ঐক্যের ডাকে কেন সাড়া দেবে আর কেন দেবে না? প্রথমত রাজনৈতিক দলগুলো সবাই সাড়া দেবে, মানে ওনার সঙ্গে ফরমাল মিটিং করতে যাবে। এর কারণ হলো উনি, প্রত্যেকটা রাজনৈতিক দলের এই মতো টার্গেট হলো যে কোনোভাবে ইলেকশন করা, ক্ষমতার একটা অংশ খাওয়া, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো অবস্থাতে তারা বিরক্ত করতে চাচ্ছে না। 2 নম্বর হলো যে রাজনৈতিক দলগুলো সাড়া দিবে, কিন্তু তারা ইফেক্টিভলি সফল হবে না। সফল না হওয়ার কারণ হলো গত সেই 1/11 থেকে রাজনৈতিক দলগুলোর উপর এতটা স্টিম রোলার চালানো হয়েছে, এদের মেরুদণ্ড বলতে কোনো রাজনৈতিক দলের কারণ নেই। সকলের মধ্যে প্রচণ্ড ভয়, নতুন চিন্তা করা, লিডারশিপ দেওয়া, নেতৃত্ব দেওয়া, এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। আওয়ামী লীগের সব লোকগুলো শেখ হাসিনা যা বলেছে তাই, শেখ হাসিনাকে আবার ভারত যা বলেছে তাই। তো এখানে আওয়ামী লীগের মধ্যে একজনও নেতা ছিল না, নট এ সিঙ্গেল ওয়ান, ইনক্লুডিং যাদের নামে আমরা একসময় কিংবদন্তি মনে করতাম, তারাও শেখ হাসিনার ধমকে রীতিমতো, যেমন সেই মেজর জেনারেল জিয়াউল হাসান যদি বিএনপির লোকটা ধমক দিত, ডিবি হারুন যেভাবে ধমক দিত, তো মানুষ বিএনপি লোক যেভাবে ভয় পেত, পালিয়ে যেত, একইভাবে শেখ হাসিনার একটা পিয়ন ড্রাইভার দারোয়ান যদি ওয়াহিদুল কাদের সাহেবকে একটা ধমক দিত, সেও কিন্তু ভয়ে সারা রাত ঘুমাতে পারতো না। সে বলতো যে কাদের ভাই আপনার রেকর্ডটা ভালো না, আজকে তো দেখলাম নেত্রী আপনার বিরুদ্ধে কথাবার্তা বলছে, বলো কি, সারা রাত তার ঘুম বন্ধ। ফলে অ্যাজ এ হোল কী হলো, আমাদের রাজনৈতিক যে সেক্টরটা, নাও ইটস বিকাম এ ক্লাব, পদ পদবি হোল্ড করার জন্য এবং দখল ভোগের জন্য, আগামীতে রাষ্ট্র ক্ষমতা মন্ত্রী এমপি হওয়ার জন্য যে লোভ এবং লালসা দরকার, এটা জিহ্বা, শরীর, মন, পঞ্চ ইন্দ্রিয়ে তারা এই জিনিসগুলো ঝুলিয়ে তারা শুধুমাত্র দলের দাবিদারি করছে। কিন্তু দেশ এবং জাতির জন্য কাজ করা, তারপর শেষে জাতিকে নেতৃত্ব দেওয়া, এরপরে ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে কূটনৈতিকভাবে মোকাবেলা করা, ইন টার্মস অফ রাইটিং, ইন টার্মস অফ স্পিকিং, ইন টার্মস অফ থিঙ্কিং, এই জিনিসগুলো আমার কাছে এখন এই রাজনৈতিক দলের মধ্যে কারোরই নেই, নো ওয়ান। এর কারণ হলো যে এইটা প্ল্যান্টেশন, একটা সময় দরকার। একটা অনুর্বর মরুভূমির মধ্যে আপনি যত বেশি পানি ছাড়েন না কেন, কাজ হবে না, তো পানি থাকবে না। এখন সেই 1/11 থেকে, 1/11 ওর আগের থেকে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম আপনার কাছে, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা দুর্বল সরকার, এই কারণে কি ভারত চোখ রাঙাচ্ছে? না, ভারত তো সবসময় চোখ রাঙাচ্ছে, এখন দুর্বল সরকারের কারণে তারা বেশি রাঙাচ্ছে। এবং এখানে ভারত তো রাঙাচ্ছে কি, উনি যেটা বললেন, মিস্টার ওমর ফারুক সাহেব যেটা বললেন, তারা এখানে শেখ হাসিনাকে বসাতে চাচ্ছে, অথবা শেখ হাসিনার মতো অন্য কোনো পুতুল সরকারকে চাচ্ছে, অথবা ইউনূস সাহেবকে চাচ্ছে যে শেখ হাসিনা যেভাবে তাদেরকে সার্ভ করেছে ওইভাবে আমাকে ভিন্ন ফরম্যাটে তারা চাচ্ছে। এই জায়গাতে যখনই তার একটা গ্রিন সিগন্যাল চলে যাবে, সঙ্গে সঙ্গে সে বন্ধ করে দেবে সমস্ত কিছু। আর এটাকে যদি আপনাকে মোকাবেলা করতে হয়,
আপনাকে তো এরকম একটা সেনাবাহিনী লাগবে, শক্তিশালী একটা সেনাবাহিনী লাগবে, বিজিবি লাগবে, পুলিশ লাগবে, ল অ্যান্ড অর্ডার লাগবে, গণতন্ত্র লাগবে। মানে অ্যাট লিস্ট আপনার পাকিস্তানের মতো যদি না হন, মালদ্বীপের মতো একটা স্টেবল সোসাইটি আপনার লাগবে। তো মালদ্বীপের মতো যদি ওরকম একজন নেতৃত্ব থাকে, ওরকম একটা অবস্থা থাকে, ইন্ডিয়াকে মোকাবিলা করা সম্ভব। কিন্তু আমাদের তো, আমরা এখন মানে কোনো সূচকে মালদ্বীপের একটা মানে সাথে তুলনীয় কোনো পর্যায়ে নেই। সিমিলারলি আপনি চিন্তা করেন যে নেপাল জন্মের পর থেকেই তাদের দাসত্ব করেছে, ইন্ডিয়ার দাসত্ব করেছে, সে দাঁড়িয়ে গেছে। তাদের কারেন্সি, তাদের সমস্ত কিছু দাঁড়িয়ে গেছে। শ্রীলঙ্কা দাঁড়িয়ে গেছে। আফগানিস্তানে তাদের $8 বিলিয়ন লস হয়েছে। মানে আফগানিস্তানে যে তালেবানরা যখন আসলো, ভারতের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা $8 বিলিয়ন তাদের লস হয়েছে। এমনকি ভুটান কথা বলতে শুরু করেছে, মানচিত্র চেঞ্জ করেছে ভুটান দিস টাইম। আচ্ছা, তাহলে এখন আমরা শুধু পারছি না এই কারণ যে এই মুহূর্তে পারার মতো আমাদের পুলিশ বাহিনীতে যে ট্রমা যাচ্ছে, সাংবাদিকদের মধ্যে ট্রমা যাচ্ছে, ব্যবসায়ীদের মধ্যে ট্রমা, মানে এই মুহূর্তে আপনি একজনকেও পাবেন না যাদের মুখে উচ্ছলতা আছে, হাসি আছে। ইভেন ডক্টর ইউনূস, হি ইজ নট অলসো হ্যাপি। এর কারণ হলো যে আমাদের সকল ওয়েবগুলো, প্রেম, ভালোবাসাগুলো, সমর্থনগুলো যখন তার উপর অর্পিত হবে, তিনি যখন দেখবেন, তখন তার ভিতর থেকে একটা হাসি চলে আসবে। সময় কিন্তু শেষ। আমার অনেক ধন্যবাদ আপনাকে। 30 সেকেন্ড বলতে পারবেন? আমি বলি যে আমাদের একটা কমান্ডার আছে ডক্টর ইউনূস। আমি বিলিভ করি সারা পৃথিবীতে ওনার যে অ্যাকসেপ্টেন্সি, ওনার যে গ্রহণযোগ্যতা, ওনার যে কানেকশন বন্ধুবান্ধব, উনি এটা ব্যবহার করবেন এবং সাথে সাথে আমার দেশের ভিতরে যেটি আছে সেটি উনি ব্যবহার করবেন। উনি যদি কল করে, প্রত্যেকটা নাগরিক ওনার কলের জন্য যাবে এবং উনি কল করে পলিটিশিয়ানদেরকে একসাথ করে যে ম্যান্ডেটটা ওনার আছে, এই ম্যান্ডেটকে আরও শক্তিশালী করবে এবং ভারতের সাথে একবার আমরা রাষ্ট্র হিসেবে সমমর্যাদায় আমরা থাকবো। আর ভারত প্রতিবেশী যে রাষ্ট্র যেটি করতেছে, আশা করি তারা ভুল শুধরে তারা আশা করি এই একদল ফেসিস্টকে তারা আর সাপোর্ট করবে না, এটি প্রত্যাশা। আমার ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। গোলাম মোল্লা রনি, আপনার বক্তব্য শুনলাম, অনেক দিক নির্দেশনাও আছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।